জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। গতকাল রাত থেকে যে বিতর্ক এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে তড়িঘড়ি সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর নির্দেশ এসেছে কেন্দ্রের তরফ থেকে গতকাল রাতে, এবং ঘটনাচক্রে এমন একটা দিনে যেদিন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর কোট আনকোট অনুপস্থিতির অভিযোগ তুলে বিজেপি নেতারা একের পর এক টুইট করছিলেন। আর তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে দিল্লিতে তলব করা হলো 1 জুন, যাকে কয়েকদিন আগে 3 মাসের জন্য যে এক্সটেনশনের আর্জি ছিল, সেই এক্সটেনশনের মেয়াদ অর্থাৎ সেই মেয়াদ বৃদ্ধির যে আর্জি, সেটা অ্যাপ্রুভ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কিন্তু তারপর হঠাৎই মুখ্য সচিবকে দিল্লিতে নর্থ ব্লকে কাজে যোগদানের নির্দেশ। আর যাকে নিয়ে এই মুহূর্তে তুঙ্গে চাপানুতোর, সংঘাত চরমে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আজকে অভিযোগ করলেন যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মুখ্য সচিব বাঙালি বলেই কি আরো বেশি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এত রাগ, এ নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে সরাসরি যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়, যিনি রাজ্যপাল হিসেবেও তার ভূমিকা পালন করেছেন একাধিক রাজ্যে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাপস রায়, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সৌম্য আইচ রায়, এবং রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা শুরুতেই দেখে নেব আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো প্রেস কনফারেন্স করে তোপ দাগলেন কেন্দ্রের বিরুদ্ধে মুখ্য সচিবকে এইভাবে হঠাৎ ডেপুটেশনে ডেকে পাঠানো নিয়ে, এবং সেখানে তিনি বললেন যে দরকার হলে তিনি পায়ে ধরতেও রাজি আছেন, কিন্তু নোংরা খেলা যেন খেলা না হয়। শুনুন। You are not only disturbing me, you are disturbing my secretariat. You are disturbing my chief secretary. Don't you think there are so many chief secretary in so many states? One humiliation, you can humiliate my chief secretary, but all the chief secretaries are being humiliated. Don't you think IAS, they have the lobby also? They are very much shocked for this unconstitutional, illegal, without consultation, the one-sided to humiliate the chief secretary, to humiliate the chief minister, to humiliate my government. What happened to Bengal? Why you are behaving like this? You cannot digest the defeat. That's why from day one you started this type of actioning. Prime Minister Daya যখন কাজ নিয়ে ব্যস্ত, সাইক্লোন নিয়ে ব্যস্ত, রাত জেগে দিন জেগে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছি, আর তখন প্রধানমন্ত্রীর এটা কাজ হলো, হোম মিনিস্টারের এটা কাজ হলো শুধুমাত্র একটা সরকারকে ডিফেম করা। আর শুধু বাংলার উপর এত রাগ কেন? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। আর চিফ মিনিস্টারের বিরুদ্ধে, এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে যে পলিটিক্যাল ভ্যান্ডেটা নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, সব মনে রাখবেন, এই পলিটিক্যাল ভ্যান্ডেটা আপনাদের শেষ হোক। আমি আবেদন জানাচ্ছি, উইথড্র দিস লেটার, উইথড্র দিস লেটার অ্যান্ড অ্যালাউ চিফ সেক্রেটারি টু ওয়ার্ক ফর কোভিড পিপুল, COVID affected people, and for cyclone affected people. We are working just like a team. Allow us to work that. তথাগত বাবুর কাছে আমি প্রথমে যাব। তথাগত বাবু, মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছিলেন যে মুখ্য সচিব তার মেয়াদ বৃদ্ধি করা হোক, তার যে যুক্তি ছিল, যে গ্রাউন্ড ছিল, সে গ্রাউন্ডটা ছিল যে কোভিড পরিস্থিতি এবং এই সাইক্লোন ইয়াস আছড়ে পড়ার তখন সম্ভাবনা দেখা দিচ্ছে, আশঙ্কা দেখা দিচ্ছে, সেরকম একটা পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে এক্সটেনশন দেওয়া হোক। কয়েকদিন আগেই তার অ্যাপ্রুভাল এসে পৌঁছয়। কি ঘটলো যে কালকে হঠাৎ করে সেই মুখ্য সচিবকে এই কোভিড পরিস্থিতি এবং ইয়াস পরবর্তী পরিস্থিতি সেটা সামলানোর জন্য প্রয়োজন, এই যুক্তিটা গ্রাহ্য হয়েছে কেন্দ্রের কাছে, যে জন্যই ওই অ্যাপ্রুভাল এসেছিল? কি দরকার পড়লো যে গতকাল রাতে তাকে এরকমভাবে তড়িঘড়ি জয়েনের নির্দেশ? তথাগত বাবু, কি শুনতে পাচ্ছেন আমার কথা?
না, সম্ভবত তথাগত রায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো। তার আগে আমি একটু তাপসবাবুর কাছে আসি। তাপসবাবু, আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় অভিযোগ করলেন যেটা একদম রাজনৈতিক প্রতিহিংসা, এবং মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বাংলার স্বার্থে তিনি করজোড়েও রাজি আছেন, বাংলার স্বার্থে তিনি নরম হতেও রাজি আছেন, কিন্তু নোংরা খেলা যেন না খেলা হয়। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন যে এই প্রসঙ্গে তার অবস্থানটাও অত্যন্ত স্ট্রং অবস্থান। আপনারা কেন মনে করছেন যে নির্দিষ্টভাবে এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে? শুনতে পাচ্ছি না, তাপস রায়ও আমার বক্তব্য শুনতে পাচ্ছেন না। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আমরা এই প্রসঙ্গে। যান্ত্রিক ত্রুটির কারণে আমার কথা শুনতে পাচ্ছেন না তাপস রায় বা তথাগত রায়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি তথাগত বাবু আপনার কাছে যে বিষয়ে জানতে চাইছিলাম, যে মুখ্যমন্ত্রী আজকে দ্ব্যর্থহীন ভাষায় অভিযোগ করেছেন যে নিছক রাজনৈতিক প্রতিহিংসা, হারটাকে হজম করতে পারা যাচ্ছে না, এবং মুখ্য সচিব তিনি বাঙালি বলেই কি এত রাগ? আমার আপনার কাছে প্রশ্ন, যে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির অ্যাপ্রুভালটা যে গ্রাউন্ডে এলো, অর্থাৎ এই রাজ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার মেয়াদ বৃদ্ধি যে প্রয়োজন, এই যুক্তিটা গ্রাহ্য হয়েছিল, তাহলে কি এমন ঘটলো যে কাল রাতে ওই চিঠি দিয়ে 1 জুন মুখ্য সচিবকে নর্থ ব্লকে যোগদানের নির্দেশ এলো? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে মুখ্য সচিব এই 3 মাসের এক্সটেনশনটা পেলেন না, তাহলে কি পশ্চিমবঙ্গের সমস্ত কোভিডের বিরুদ্ধে যে অভিযান, এই ইদানিং যে ঝড়টা হলো সেটার বিরুদ্ধে, সেটা ত্রাণের জন্য যে অভিযান, সব থেমে যাবে? আমলাতন্ত্রর মূল কথাটাই হচ্ছে যে কোনো বিশেষ আমলার ওপরে সরকার নির্ভরশীল নয়। একজন আমলা চাকরিতে যতক্ষণ থাকেন তিনি তার মন প্রাণ দিয়ে কাজ করবেন, এইটাই প্রত্যাশিত, এবং তার যখন সময় হবে তখন তাকে যেতে হবে। গেলে আরেকজন আমলা তার জায়গায় আসবেন এবং তার জায়গায় তিনিও কাজ করবেন। ভ্যালিড পয়েন্ট তথাগত বাবু, কিন্তু এটা ততক্ষণই ভ্যালিড থাকতো যতক্ষণ অবধি এক্সটেনশনের অ্যাপ্রুভালটা না আসতো। শুনুন, বলতে দিতে হবে আমাকে বলতে দিতে হবে। প্লিজ বলুন। প্রথম কথা হচ্ছে যে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয়েছে সেটার সঙ্গে মমতা এবং প্রধানমন্ত্রীর যে দেখা করার ব্যাপারটা জুড়ে দেওয়া হয়েছে, এটাই আমার কাছে কোনো অর্থহীন বলে মনে হচ্ছে। দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? উনি একজন আমলা, ওকে কেন্দ্রীয় সরকার থেকে, রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারকে বদলি করা যেতেই পারে, এটা রুটিন ব্যাপার, নিয়মিত হয়ে থাকে। এর আগে প্রচুর হয়েছে। সঞ্জয় মিত্র এর আগে চিফ সেক্রেটারি ছিলেন, উনি পরে ডিফেন্স সেক্রেটারি হয়ে গেছেন। এটা নিয়ে এত হইচইয়ের কি আছে আমার এখনো মাথায় ঢুকছে না। এর মধ্যে প্রতিহিংসার কথাই বা কোথা থেকে আসে, আর বাঙালি বলেই বা কোথা থেকে আসে? সঞ্জয় মিত্র বাঙালি ছিলেন না, কিন্তু সঞ্জয় মিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। এই কথাগুলো কোথা থেকে আসে? তাপস বাবুর কাছে এখানেই জানবো, তাপস বাবু কেন প্রতিহিংসার থিওরি আপনারা আনছেন? তথাগত বাবু বলছেন যে এটা রুটিন ব্যাপার। এটা রুটিন ব্যাপার নয়। তথাগত বাবু সমস্ত জেনে শুনেও উনি একজন অত্যন্ত শিক্ষিত মানুষ। উনি সব জেনে শুনে উনি যদি এভাবে বলেন, তাহলে পরে আমাকে দুটো কথা বলতেই হয়। যদি আমলা নির্ভর নাই হয়, তাহলে পরে গুজরাটের সমস্ত আমলাদের দিয়ে ভারতবর্ষের সমস্ত শীর্ষ পদে বসিয়ে দেওয়া হচ্ছে কেন? 1, 2 হচ্ছে যে এটা যেমন সঞ্জয় গেছে সেইভাবে যদি আলাপন যেত, তাহলে তো আমার বলার কিছু ছিল না। আলাপনের আর তো রয়েছে মাত্র 2 দিন। আজকে 29 তারিখ, 28 তারিখ রাত্রে চিফ সেক্রেটারিকে যদি বলা হয় যে তোমার 3 মাস এক্সটেনশন দিলাম, যে এক্সটেনশনটা দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটা রিকোয়েস্ট। কেন সেই রিকোয়েস্ট? না, আজকে পশ্চিমবাংলায় যে সিচুয়েশন প্রিভেইল করছে, করোনা আবহ, করোনা পরিস্থিতি, এটা ভয়ঙ্কর সকলেরই।
সমস্ত রাজ্যেই, ভারতবর্ষে, বিশ্বে, এবং তারপরে এই আয়াসের একটা পরিস্থিতি, এই দুটো পরিস্থিতি নিয়ে যেদিন প্রধানমন্ত্রীও এরিয়াল সার্ভে করলেন, মুখ্যমন্ত্রী এরিয়াল সার্ভে করলেন, প্রধানমন্ত্রী কয়েকজনকে নিয়ে বসলেন, মুখ্যমন্ত্রী তো আজও পর্যন্ত তার এরিয়াল সার্ভে এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ চলছে। কিন্তু তাপসবাবু, তথাগতবাবু তো বলছেন যে প্রধানমন্ত্রী রিভিউ মিটিং এ উপস্থিত থাকা না থাকার বিষয়টা এর সঙ্গে জোড়া হচ্ছে কেন? তিনি বলছেন সেটাই তথাগতবাবু বুঝতে পারছেন না যে এই দুটো কিভাবে রিলেটেড। একদমই এদের না, এরা এই বর্তমানে যারা রয়েছেন এই শাসনকর্তারা, এই মোদিজি বা আমাদের এই অমিত শাহজি, এরা খুব রাগী মানুষ, এরা খুব রাগ, এদের পছন্দ না হলে এরা খুব রেগে যায়, এবং রেগে গিয়ে এরা তৎক্ষণাৎ কিছু না কিছু করে ফেলে, আর সেটাই ভুল করে ফেলে। তথাগতবাবুর কাছে এই উত্তরটা নেব এবং তথাগতবাবু এর সঙ্গে একটু অ্যাড করব। জয়রাম রমেশ টুইট করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তিনি বলছেন যে আসবো প্লিজ তাপসবাবু, আপনার বক্তব্যে রেস্টে নেই, তথাগতবাবুর কাছে যাচ্ছি, শুধু একটু অ্যাড করে দেব। জয়রাম রমেশ তার টুইটে মেনশন করেছেন যে স্বাধীনতার পর এত পাহাড় প্রমাণ ইগোর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাকি দেখা যায়নি। তথাগতবাবু, কি স্বাধীনতার পর বুঝলাম না, কি দেখা যায়নি? এত পাহাড় প্রমাণ ইগো কোন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা যায়নি। এই চিফ সেক্রেটারিকে দিল্লিতে তলব করা, তার পরিপ্রেক্ষিতে জয়রাম রমেশ টুইট করেছেন। অর্থাৎ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা করছে এমনটা নয়। সে কি কথা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইগোতে তো সবাই একেবারে বামন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইগোর ধারে কাছে কেউ আসতে পারে? উনি প্রধানমন্ত্রীকে অবহেলা করেছেন, উনি বলেছেন ওর গুরুতর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, সেই জন্য উনি সময় মতন প্রধানমন্ত্রীর কাছে আসতে পারছেন না। মুখ্যমন্ত্রী তো আজকে বিস্তারিতভাবে যে বর্ণনা দিলেন, তিনি বলছেন তথাগতবাবু যে তিনি পারমিশন নিয়েছেন, বলেছেন উইথ কোট অ্যান্ড কোট উইথ ইওর কাইন্ড পারমিশন আমি এবং মুখ্য সচিব আমরা দীঘা যাচ্ছি। এর পাশেই তো নবীন বাবু আছেন, নবীন বাবু কি এরকম ব্যবহার করেছেন? তথাগতবাবু, মুখ্যমন্ত্রী তো বলছেন যে তাকে প্রথমত হচ্ছে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল, দ্বিতীয়ত তিনি পারমিশন নিয়ে বেরিয়ে তিনি বলেছেন যে ওয়েদার খারাপ, দীঘায় যেতে হবে, পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তিনি গেছেন। আপনারা তো বাংলায় কার্পেট বম্বিং করেছেন। তথাগতবাবু, নির্ধারিত বৈঠক কি প্রধানমন্ত্রীর সাথে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ তাপসবাবু প্লিজ। না, আমি বলছি যে উড়িষ্যার সঙ্গে বা নবীন পটনায়কের সঙ্গে তো সম্পর্ক ভালো, কিন্তু এখানে যে দু মাস ধরে যে কার্পেট বম্বিং করলেন বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা, মায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তো সুতরাং তারপরে তারা তো আর এখান থেকে ফিরে যেতে পারলেন না, শাসন হাতে নিয়ে ফিরে যেতে পারলেন না, সেই রাগটা রয়েছে। আর আমি একটা প্রশ্ন করব তথাগত রায় মহাশয়কে, আপনি উত্তর দিন যে 3 মাসের জন্য যে এক্সটেনশনটা আমরা চেয়েছিলাম, ওটা কি কেন্দ্রের কর্মীবর্গদের ওকে 3 মাস কাজ দেওয়ার জন্য, করোনার জন্য চেয়েছিলাম? করোনা করেছেন নাকি আলাপনকে? তথাগতবাবু, 3 মাস আমি কর্মীবর্গের জন্য দিল্লি থেকে 90 দিন কাজ করবে? আপনারা কিসের জন্য চেয়েছিলেন সেটা বলতে দেবেন না? আপনার প্রশ্ন শেষ হয়েছে? বলুন। প্রশ্ন শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ বলুন। কিসের জন্য আপনি চেয়েছিলেন আপনি আশা করব আপনি আমি আগেই ভালো বলেছি কথা বলবেন, ঠিক কথা বলবেন, আপনার একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, শিক্ষিত মানুষ, বলতে দেবেন না দেবেন না? আপনি প্রশ্নটা শেষ করুন তাপস বাবু, প্রশ্নটা শেষ করুন, তারপরে আমি বলবো। আমি কথার মাঝখানে বলবো না। বলুন তথাগতবাবু, প্রশ্ন শেষ করেছেন তাপসবাবু, প্লিজ বলুন। আমাকে সৌম্য আইচ রায় এবং শিবাজি বাবুর কাছে যেতে হবে। করেছেন? আচ্ছা, কিসের জন্য উনি 3 মাসের এক্সটেনশন চেয়েছেন সেটা মুখ্যমন্ত্রী জানেন। আচ্ছা,
এর শুধু মধ্যে মুখ্যমন্ত্রী কেন কতগুলো জানবেন? ঘটনার সেই সম্মিলন গ্রাউন্ডেই তো হয়ে গেছে, এক্সটেনশন তার চাওয়া সঙ্গে হয়েছিল তথাগত বাবু। একটা নতুন ঘটনা নিয়ে সেই এলেন। গ্রাউন্ডেই তো এক্সটেনশন চাওয়া হয়েছিল এবং যেটা তার অ্যাপ্রুভ সঙ্গে হয়েছে। তাপসবাবু একটা নতুন ঘটনা নিয়ে এলেন যে নির্বাচনের আগে আমাদের নেতারা, বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে এসে কার্পেট বম্বিং করে গেছেন। এইগুলোর সংযোগ কি? এগুলো হচ্ছে আর কিছু নয়, নিজের ইগো। জয়রাম রমেশ একটু ভুল করে ফেলেছেন, ইগো কথাটা আরেকজন ভুল নেতার সম্বন্ধে প্রয়োগ করেছেন। এটা হচ্ছে নিজের ইগো। আমার চিফ সেক্রেটারি গায়ে কেউ হাত দিতে পারবে না, আমার চিফ সেক্রেটারির সম্বন্ধে আমি যা বলবো। এই যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যাপারে দেরি করেছেন, সেটা কি আলাপন বন্দ্যোপাধ্যায়ের দোষ? তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন ট্রান্সফার করা হচ্ছে? এটা অত্যন্ত রুটিন ব্যাপার আমলাতন্ত্রের। আমি 23 বছর আমলা ছিলাম, যদিও অল ইন্ডিয়া সার্ভিসে নয়, সেন্ট্রাল সার্ভিসে। কিন্তু আমি এটা জানি যে আমলাদের ট্রান্সফার একটা অত্যন্ত রুটিন ব্যাপার এবং এরকম হয়েই থাকে। বিশেষ করে অল ইন্ডিয়া সার্ভিসে কেন্দ্র থেকে রাজ্য, রাজ্য থেকে কেন্দ্র, এরকম হয়েই থাকে। এর মধ্যে এই বিন্দুতে যদি সিন্ধু দর্শন করেন, আমার কিছু বলার নেই। আমি সৌম্য রায়ের কাছে যাবো। সৌম্যবাবু, আপনারা তাহলে বিন্দুতে সিন্ধু দর্শন করছেন কেন? কারণ তথাগত বাবু বলছেন যে এটা নাকি নিছক একটা সাদা কালো ব্যাপার। আর এখানে প্রশ্ন উঠছে যে কোভিড পরিস্থিতি এবং ইয়াস পরিস্থিতির গ্রাউন্ডে যার এক্সটেনশন অ্যাপ্রুভড হলো মাত্র কয়েকদিন আগে, তাকে এই মুহূর্তে কর্মীবর্গে কেন যোগদানের নির্দেশ এলো? দেখুন, একটা প্রথমে বলি যে আমি প্রথমে বলছি যে এটা ম্যালেশিয়াস রিকল। আপনি সময়টাকে দেখুন, টাইমিংটা দেখুন। 4 দিন আগে একজনকে আপনি এক্সটেনশন দিচ্ছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে, তার কারণ কয়েক মাস ধরে কোভিডের ফাইল তিনি দেখছেন, কয়েক মাস ধরে তিনি এই সমস্ত কাজ সামনে থেকে দাঁড়িয়ে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সরকার আসে, সরকার যায়, কিন্তু কথা হচ্ছে তার মধ্যে ফেডারেলিজম বলে তো একটা কথা আছে। আপনি এক্সটেনশন দিলেন, এক্সটেনশন দেওয়ার পরে এমন কি কারণ ঘটলো, তাহলে তথাগত বাবু কি বলতে পারবেন যে কি এমন কারণ ঘটলো তাকে আপনি রিকল করে নিলেন? তাহলে এটা তো ফেডারেলিজমের মধ্যে ডেথ নেল, অ্যানার্কিজমের একটা চূড়ান্ত উদাহরণ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এখানে কি ইগোর লড়াই করতে এসেছি নাকি আমরা? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইগোর লড়াই করবে আর বাংলার 10 কোটি মানুষ মরে যাবে? আর যে বলছেন রুটিন ট্রান্সফার, রুটিন হতেই পারে, কিন্তু জেনে রাখুন সংবিধানে এই অল ইন্ডিয়া সার্ভিস অফিসার কোডে লেখা আছে উইথ দ্য কনসালটেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। একটা উদাহরণ দেখাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়ার জন্য স্টেটের সাথে একটা আমি মুখ্যমন্ত্রীর 200% বিরোধী তার কার্যকলাপে, কিন্তু হোয়ার ইজ দ্য কনসালটেশন? এই প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী তুলেছেন যে কেন আলোচনা হয়নি, এবং যেদিন বিজেপি নেতারা একের পর এক টুইট করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী নাকি অনুপস্থিত ছিলেন এই মর্মে, তার কয়েক ঘন্টা পরই এই ধরনের নির্দেশ কেন দেওয়া? আমি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রেক্ষাপটটা বিচার করে আপনার কি মনে হয় যে তার গ্রাউন্ড আদৌ থাকছে না থাকছে না? প্রেক্ষাপট যখন রাজনীতির বিচার করতে হয় তখন তথাগতবাবু এখানে আছেন, অত্যন্ত পণ্ডিত মানুষ নানা বিষয়ে, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু একটা স্মরণ করিয়ে দিতে চাই, কালকে মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়া, অ্যাটেন্ড করা, ছবি দেখানো শূন্য চেয়ারে, তার সঙ্গে সঙ্গে প্রচুর টুইট হচ্ছিল। তারা টুইট করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার তাবড়ো নেতা মন্ত্রী তারা টুইট করেছেন, এবং টুইট করে এটা একটা অপমান হয়েছে, প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বললেন। তারপরেই একটু আগে সৌম্য যেটা বলছিলেন, তাকে ট্রান্সফার করা হচ্ছে। সুতরাং এটার সঙ্গে যেটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যাকে বলে, পরপর যে পারম্পর্য ঘটনা, তার মধ্যে এটা বোঝা যায়। 1 নম্বর কথা যেটা আমি বলবো যে এখানে তো আলাপন বন্দ্যোপাধ্যায়ের তো তার তো মেয়াদ শেষ হয়ে যাবে এই 31শে মে মাসে তার জন্ম, তো সুতরাং 31শে মে তার এমনিতেই চলে যাবে। সেখানে তাকে দেওয়া হলো এক্সটেনশনটা কেন? এক্সটেনশনটা দেওয়া হলো তো রাজ্য সরকারের আবেদনে, তো আবেদনে যে দেওয়া হলো, তিনি তো চান আবেদন একজন করলেন, রাজ্য সরকার করলেন। শিবাজিদা, আপনার ভয়েস ব্রেক করছে, আমি আপনার কাছে আসবো, কিন্তু আপনার বক্তব্যের মূল রেশটা যেটা মূল শুটটা সেটা বোঝা গেল। আমি সেটা নিয়ে তথাগত বাবুর কাছে আসবো যে শিবাজিদা যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে এক্সটেনশনটা হলো কেন, যেটা আপনিও একটু আগে বলছিলেন যে একজন আমলাতন্ত্রের মূল কথা হচ্ছে যে একজন যাবেন একজন আসবেন। যদি তাই হয় তাহলে কেন তাহলে আগের যুক্তিটা গ্রাহ্য হলো, এবং সেটা খুব বেশি দিন আগে পরে না, জাস্ট 3-4 দিন আগে? না, আমি একটুখানি দিশেহারা হয়ে যাচ্ছি। একজন
নির্বাচনের আগেকার ঘটনার ব্যাপারটা তুললেন। এমনিতে তো গোড়াতে এই দুটো ঘটনার পারম্পর্য ছিল, এই দুটো ঘটনা ওর বদলি এবং ওই প্রধানমন্ত্রীর সাথে দেখা না করা, সে ব্যাপারটা তো ছিলই। তারপরে একজন নির্বাচনের আগেকার ঘটনা তুললেন, তারপরে আরেকজন ফেডারেলিজমের কথা তুললেন, তারপরে আবার একজন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের কথা তুললেন। আমি একটু খুব সবিনয় স্মরণ করিয়ে দিতে চাই, আমি সামান্য আইন জানি, খুব সামান্য আইন জানি। তার মধ্যে ফেডারেলিজম কথাটা কনস্টিটিউশনে কোন জায়গায় আছে একটু দেখিয়ে দেবেন। আমরা ক্রমাগত শুনে যাই ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা হচ্ছে। এই ফেডারেলিজমটা আমাদের কনস্টিটিউশনে কোথায় আছে আমি একটু কিন্তু দেখতে চাই। তথাকথিত মুখ্যমন্ত্রীও যেটা বিভিন্ন বলেছেন যে court judgment-এ আলোচনা আছে, সেটা সাপেক্ষে আছে। এটা হয়নি, কিন্তু এটা একদম একতরফাভাবে একটা নির্দেশ এসেছে। আপনি কি মনে করেন? এত মাঝখানে থামিয়ে দিও না, না, থামাচ্ছি না, আমি শুধু প্রশ্ন অ্যাড ব্যাপারটা করছি। সরল নয়। দ্বিতীয় কথা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল, শুনতে হবে, প্রশ্নটা শুনেছি, এবার উত্তরটা শুনতে হবে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে একটা অকাট্য নিয়ম হচ্ছে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে যে সিদ্ধান্তে পৌঁছানো হয় এইটা এই নিশ্চিত হতে হবে যে এই সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত, এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে না। এ কথা কি আমরা বলতে পারি আজকে যে এই আজকে যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি হয়েছে এটাই একমাত্র, এটার একমাত্র কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে মমতা প্রধানমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জির বসার কোনো কারণ নেই? আমরা কিছুই বলতে পারি না। তাপসদা বলতে পারেন? প্রচুর কারণ। তথাগত বাবুর বক্তব্য হচ্ছে কিছুই বলতে পারেন না। না না, এটা ভুল কথা বলছেন তথাগত দা। আমি বলছি যেরকম একটা সিনিয়র মানুষ, যেটা শিবাজি বলল সঠিকভাবেই বললেন, একটা শিক্ষিত মানুষ, অন্তত ওনাদের দলে আর যারা রয়েছে তাদের সামনে তো বসতেও ইচ্ছা করে না, কথা বলতেও ইচ্ছা করে না। আপনি এটা কি করে বলছেন তথাগত দা? একটা চিঠি গেছে এক্সটেনশনের জন্যে, আপনি এক্সটেনশনটা দিয়েছেন, সেটা কি আপনার মনে হচ্ছে যে 3 মাস আলাপনের খাওয়া পড়ার পয়সা করি নেই তাই 3 মাস দিলে পরে সেটা ভালো হয়? সেই করুণা করেছেন দিয়ে কর্মীবর্গতে নিয়ে যাচ্ছেন না? আমার বাংলাতে আলাপনকে 3 মাস দরকার এই গিভেন সিচুয়েশনে, প্রিভেলিং সিচুয়েশনে, এই কোভিড এবং এই উদ্ভূত পরিস্থিতিতে, বিধ্বস্ত পরিস্থিতিতে। এটা থেকেই তো বোঝা যায় যে কেন্দ্রের সরকারের একেবারে বাংলার প্রতি লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা এবং মনোভাব, এর থেকেই বোঝা যায় মনোভাব। আমি তাই বলছিলাম যে এদের খুব রাগ, এরা সব জায়গায় মাথায় এটা গুজরাটি বসায়। এই জায়গাতেই আমি আলোচনায় ফিরবো তাপস বাবু, এবং আজকে মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তুলেছেন তথাগত দা যে বাঙালি বলে, মুখ্য সচিব বাঙালি বলে কি এত রাগ? আমি অনুরোধ করবো আরো কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আর এই গোটা বিষয়টা অনেকগুলো প্রশ্ন নতুন করে তুলে দিয়েছে যে সত্যি কিরকম একতরফা ভাবে কোনো অফিসারকে ডেপুটেশনে ডেকে নেওয়া যায়? যদি হয় তাহলে নবান্ন যে এখন অবধি নারাজ আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার বিষয়ে, সেটাও কি রাজ্য করতে পারে? কি ঠিক রয়েছে রুল বুকে দেখুন। যে কোনো কাউকে নেবে সেই পোস্টে কিন্তু আগে জানাতে হবে, তার যিনি যেতে চান তার সম্মতি নিতে হবে। উইদাউট কনসেন্ট হয় না, আমরা এটাকে বলি অপশন, অপ্ট ফর সেন্টার। তৃতীয়ত রাজ্য সরকারকে সেই অপশন স্টেজে বলতে হবে হ্যাঁ ইনি যদি পোস্টিং পান আমি ছাড়বো, এটা রাজ্য সরকার একটা কনসেন্ট দিতে হবে। 4 নম্বর হলো কেন্দ্রীয় সরকার তাকে যদি পোস্টিং দেন, মানে এই সব করার পরেও দেখতে হবে যে পদে ওনাকে দিচ্ছেন সেই পদের সাথে পদের পে স্কেল এবং স্ট্যাটাস তিনি যে পদে আছেন তার চেয়ে নিচু হয় না, হতে পারে না। কিছুই মানা হয়নি, এটা শুধু গায়ের জোর করে করা হয়েছে। যদিও রাজ্যের শীর্ষ আমলাকে দিল্লিতে তলবের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোন যুক্তিতে মুখ্য সচিব পদে বর্ধিত মেয়াদ বাতিল হলো সেই উত্তর তার কাছেও স্পষ্ট নয়। সেই হিসেবে তাকে 3 মাসের এক্সটেনশন দেয়া হয়েছে মুখ্য সচিব হিসেবে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব হিসেবে। সেই এক্সটেনশনটা তো তার কেন্দ্রীয় ডেপুটেশনের এক্সটেনশন নয়, সেটা
রাজ্য সরকারের মুখ্য সচিব হিসেবে তার এক্সটেনশন, সেইটাকে বাতিল করা হলো কিসের ভিত্তিতে, মানে কোন যুক্তিতে সেটাকে বাতিল করা হলো সেটা এখানে স্পষ্ট নয়। ওয়াকিবহাল মহল বলছে মুখ্য সচিবকে নিয়ে দড়ি টানাটানি যতটা প্রশাসনিক, তার চেয়েও ঢের বেশি রাজনৈতিক। আগামী বেশ কয়েকদিন যার রাশ থেকে যাবে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সুদীপ্ত গুহ, আরএসএস এর পক্ষ থেকে। আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো। সুদীপ্ত বাবু, যে প্রশ্নটা একটু আগে উদয়ন বন্দ্যোপাধ্যায় তুলছিলেন, যে তাকে যে এক্সটেনশনটা দেওয়া হয়েছিল সেটা তো মুখ্য সচিব হিসেবে, এবং আপনি জয়েন করার আগেও যেটা আলোচনা করছিলাম যে তার নির্দিষ্ট একটা গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডে তার এক্সটেনশন চাওয়া হয়েছিল। অর্থাৎ এই রাজ্যে এখন এই কোভিড পরিস্থিতি এবং ইয়াস, যে সময় চাওয়া হয়েছিল তখনও ইয়াস আসেনি, কিন্তু ইয়াস আসতে চলেছে, এরকম একটা পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব তার এক্সটেনশন দরকার, সেটা অ্যাপ্রুভড হলো। অর্থাৎ ধরে নেওয়াই যায় যে সেই যুক্তিটা গ্রাহ্য হয়েছিল, সেই প্রয়োজনের কথা সেটাতে এগ্রি করেছিল কেন্দ্র। তারপর এখন তাকে কেন্দ্রের ডেপুটেশনে ডাকা হচ্ছে, এটা কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো এই ধরনের সার্ভিসে নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সেবল, এবং এখানে অনেক ভালো আইএএস অফিসাররা আছে, তারা এটা করতে চায়। কিন্তু আমি বিতর্কে না গিয়ে যেটা বলতে চেষ্টা করছি যে আজকে এই প্রশ্নটা উঠতো না, এই যে আপনি বলছেন যে কোনো অফিসার ইন্ডিসপেন্সেবল নন, এই যুক্তিটা আপনার এখানে সবাই আমরা গ্রাহ্য করতাম যদি না তার এই 3 মাসের এক্সটেনশনটা এবং ওই গ্রাউন্ডে এক্সটেনশনটা সেটা অ্যাকসেপ্টেড না হতো, অ্যাপ্রুভড না হতো। যে কোনো একটা এক্সটেনশনের জন্য একটা গ্রাউন্ড চাওয়া হয়, এবং কেন্দ্র কেন এই গ্রাউন্ডে নেওয়ার পরেও নিয়েছে সেটা আমি বলবো না। কিন্তু একটা কথা আমি এই প্রসঙ্গে বলছি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় যতটা খারাপ দেখেছি, আমরা সারা জীবনই আমাদের জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি কেন্দ্র সম্পর্ক খারাপ, এখন বোধহয় সেটা একটা হাইস্ট লেভেলে গিয়ে পৌঁছেছে, এবং এই দূরত্বটা বোধহয় সবচেয়ে বেশি। এবং এই প্রসঙ্গে আমি বলবো যে এই আমরা যেটা বহুদিন ধরে দেখে আসছি, কেন্দ্র, আমরা দোষ দিই কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে, সেটা আপনি কংগ্রেসের সময় বলুন বা আজকে বিজেপির সময় বলুন, আমাদের নিজের অ্যাসেসমেন্ট যে কেন্দ্র কোনোদিন পশ্চিমবঙ্গকে কোনো রকমভাবে বিমাতৃসুলভ আচরণ করেনি। আপনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি বলেন, কোনোদিন করেনি সেই জিনিস। না, আমি বুঝতে পারছি না বিষয়টাই সঙ্গে যারা ক্লিয়ার নয়, বিষয়টাই যারা বুঝতে চাইছেন না বা পাচ্ছেন না, তাদের সঙ্গে তো এরকম বসে কথা বলে। বিষয়টা হচ্ছে 31শে মে আলাপন 60 কমপ্লিট করবে, এবং 28 তারিখ রাত্রে আলাপনকে 3 মাসের জন্য তাকে এক্সটেনশন দেওয়া হলো। সেই এক্সটেনশনটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীবর্গে তাই 90 দিন কাজ করানোর জন্য? এই উত্তরটা দিক না, এই উত্তরটা তথাগত দিলেন না, আরএসএস এর যিনি এসেছেন তিনিও দিচ্ছেন না। আমি আসবো এই প্রসঙ্গে, একটু শুনে নেব অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলেছেন। চাকরির মেয়াদ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রী সেই অনুরোধ মেনে তার চাকরির মেয়াদ বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন, ফলে বিষয়টা একদম স্বাভাবিক ছিল। গতকাল হঠাৎ করে আবার তাদের মধ্যেকার সংঘর্ষ বেড়ে গেল, যাকে বলি ফ্লেয়ার আপ করলো। আমার মনে হয় তাদের মধ্যে এই সংঘাতটা বাড়ার পিছনে যেটা ট্রিগার, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর সেই মিটিংয়ে উপস্থিতি। আমার এটা মনে হয় গুজরাটে যখন থাকতে হলো আরেকটা সাইক্লোন, সেখানেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর তিনি সেখানকার যিনি বিরোধী দলের নেতা ছিলেন কংগ্রেস দলের, তাকে কিন্তু তার আলোচনায় আমন্ত্রণ জানাননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তার এই ধরনের কাউকে খাতির করব কাউকে খাতির করব না এই মানসিকতার কারণে। গতকালের এই ঘটনায় আমি দেখলাম একটা অপ্রীতিকর, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, যেখানে কয়েকদিন আগে যাকে সম্মতি দেওয়া হলো সে অফিসারকে বলছে এক্ষুনি তুমি কেন্দ্রে ফিরে এসো। এই প্রসঙ্গে কিন্তু রাজ্যের শাসক দলের যে অবস্থান তার পাশেই থাকছে কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, শহরের প্রাক্তন নগরপাল গৌতম মোহন চক্রবর্তী। গৌতমবাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। গৌতমবাবু, এই গোটা আলাপন বন্দ্যোপাধ্যায় যে মুখ্য সচিবের ডেপুটেশন সংক্রান্ত যে বিতর্ক চলছে বা যে সংঘাত চলছে, সেই সম্পর্কে আপনার কি
বক্তব্য। নমস্কার। দেখুন, এখানে তো আমার বক্তব্য সেই অর্থে কিছু থাকতে পারে না। আমি খালি যেটা বলতে পারি যে এই ধরনের বিতর্ক কিছুদিন আগে, যতদূর মনে হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ হয়েছিল, যখন পশ্চিমবঙ্গের 3 জন আইপিএস অফিসারকে একইভাবে দিল্লিতে পোস্টিং করা হয়েছিল জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, স্বাভাবিকভাবে কি হয় জানেন, এই যে অল ইন্ডিয়া সার্ভিস যেগুলি আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, তাদের অফিসারদের যখন কেন্দ্রীয় ডেপুটেশনে বা অন্য কোনো রাজ্যের ডেপুটেশনে পাঠানো হয়, তখন রাজ্য সরকারের সাথে আলোচনা সাপেক্ষেই এটা করা হয়। ইনফ্যাক্ট ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ক্ষেত্রে একটি অফার লিস্ট তৈরি করা হয়। সেই অফার লিস্ট থেকে কেন্দ্রীয় সরকার তারা বেছে নেন যে কাকে কোথায় পোস্টিং করবেন। কিন্তু এটা যদি দেখেন আপনি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কাডার রুলসের 6 নম্বর ধারার 1 উপধারা, অর্থাৎ 6-1, সেখানে এটা বলা আছে যে রাজ্য সরকারের সাথে আলোচনা সাপেক্ষে করা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তারপরই একটা প্রভিসো আছে। এই যে প্রভিসো যেটা, সেখানে বলা হচ্ছে যদি এই ব্যাপারে এগ্রিমেন্ট না হয়, সেখানে কেন্দ্রীয় সরকারের যা মত সেইটাই মানতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারই ঠিক করে দেবেন যে কোনটা হবে, এবং কেন্দ্রীয় সরকার যা মানে যে নির্দেশ দেবেন সেইটি রাজ্য সরকারকে মানতে হবে। এটা 6-1 যে প্রভিসো সেইখানে আছে। এইটা থাকার ফলে কিন্তু ঘটনাটি একটু অন্যরকম হয়ে যায়। মানে এখানে আলোচনা হলো বা কথা হলো বা অর্ডারের বিরুদ্ধে কিছু লেখা হলো, তারপরেও যদি কেন্দ্রীয় সরকার না মানেন সেক্ষেত্রে কি হবে, এটা এখানে বলা আছে। আমি যতদূর জানি যে পশ্চিমবঙ্গের যে 3 জন আইপিএস অফিসারকে ডিসেম্বর মাসে বদলি করা হয়েছিল, তারপরে রাজ্য সরকার লিখিতভাবে জানান যে আমাদের রাজ্যে আইপিএস অফিসারদের সংখ্যা অনেক কম, কাজে এদের ছাড়া যাবে না। এবং আমি যেটুকু জানি তারপরে হয়তো কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে আর কিছু বলেননি বা জোরাজুরি করেননি, কাজে হয়তো ব্যাপারটা সেখানেই শেষ হয়ে গেছে। এবং এইরকম ঘটনা আমরা যদি দেখি, আগেও হয়েছে, কিন্তু 2001 সালে বোধহয় তামিলনাড়ুতে হয়েছিল। সেখানেও এইভাবে কেন্দ্রীয় সরকার 3 জন আইপিএস অফিসারকে বদলি করেছিলেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে, তাদেরও কিন্তু রাজ্য সরকার ছাড়েননি। এক্ষেত্রে কিন্তু অর্ডারটা ব্যতিক্রমী আরেকটি কারণে, সেটি হচ্ছে স্বাভাবিকভাবে 31শে মে আমাদের বর্তমান মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরির শেষ দিন। এখন ওনার 3 মাসের মেয়াদ বৃদ্ধি হয়েছে। এই 3 মাসের মেয়াদ বৃদ্ধি হওয়ার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি যেটুকু শুনেছি, এই কোভিডের যে পরিস্থিতি, কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকারের রেকমেন্ডেশনের ওপরে কেন্দ্রীয় সরকার তারা এতে সম্মত হয়েছেন এবং 3 মাসের চাকরি ওনার মেয়াদ বৃদ্ধি হয়েছে। এই যে মেয়াদ বৃদ্ধি হলো, তার মানে উনি মুখ্য সচিব হিসেবে 3 মাস রয়ে গেলেন। কাজে এই পিরিয়ডটা যদি কেন্দ্রীয় সরকার মনে করেন যে তাকে এখান থেকে ওখানে নিয়ে যাবেন, তাহলে কিন্তু যে কারণের জন্য ওনার মেয়াদ বৃদ্ধি করা হলো, সে কারণটা কিন্তু আর রইল না। কেন, স্বাভাবিকভাবে প্রত্যেক সরকারি কর্মীকেই কিন্তু একটা নির্দিষ্ট বয়স, অর্থাৎ 60 বছর বয়স স্বাভাবিক ক্ষেত্রে, তাকে সেই চাকরি থেকে অবসর নিতে হয়। মেয়াদ বৃদ্ধির জন্য কতগুলি কারণ থাকে, বিশেষ কারণ, এবং সিনিয়র অফিসারদের ক্ষেত্রে, আইএএস আইপিএস অফিসারদের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করতে গেলে কেন্দ্রীয় সরকারের সম্মতি দরকার। কাজে এইটা যদি হয়, ওনাকে একটা বিশেষ কারণে 3 মাসের মেয়াদ বৃদ্ধি করা হলো, কিন্তু সেই কারণটি আর রইল না। ওনাকে এখান থেকে বলা হলো ডিওপিটি, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এ গিয়ে রিপোর্ট করতে। তাহলে এই মেয়াদ বৃদ্ধির তো কোনো প্রয়োজনই আর থাকলো না। সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে ওনার তো অবসরে যাওয়াটাই বোধহয় বিধেয় ছিল বা ঠিক ছিল। গৌতম বাবু, অনেক ধন্যবাদ। গৌতম মোহন চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই প্রসঙ্গে আমি ফিরছি সৌম্যবাবু এবং শিবাজী বাবুর কাছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি শিবাজিদার কাছে যাবো। শিবাজিদা, আমরা দেখলাম যে আজকে মুখ্যমন্ত্রী তিনি হাতজোড় করে বললেন যে আবেদন জানাচ্ছি যে এই নির্দেশ সেটা উইথড্র করা হোক। তিনি এও বললেন যে বাংলার স্বার্থে তিনি হাতজোড় করতে রাজি রয়েছেন, তিনি পায়ে পড়তে রাজি রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে নবান্ন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে দিল্লি ছাড়তে নারাজ। তাহলে পরিস্থিতি এখন কোন দিকে যেতে পারে? পরিস্থিতি অনেক দিকে যেতে পারে। পরিস্থিতিতে এমন হতে পারে যে শেষ পর্যন্ত যদি না ছাড়ে আলাপন বন্দ্যোপাধ্যায়, তার তো চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 31-এ পরে, তারপর তিনি এক্সটেনশন নাও নিতে পারেন। তিনি বিশেষভাবে রাজ্য সরকারের একটা বিশেষ কোনো পদে থেকে এই সমস্ত কাজ করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা
যে কথাটা বারবার বলা হচ্ছে যে ইন্ডিসপেন্সিবল হয় কি হয় না, ইন্ডিসপেন্সিবল অনেক ক্ষেত্রে একটু ইন্ডিসপেন্সিবল অনেক দিন হয়, তার চাকরিতে হয়, ইন্ডিসপেন্সিবল মনে করছেন বলেই তো তাকে এক্সটেনশন দেওয়া হচ্ছে। একটা কথা খালি আমি বলছি, আমার নিজের ব্যক্তিগতভাবে বলি, আমার ছাত্র জীবন থেকে তার সহপাঠী হিসেবে আমার তাকে দেখার সুযোগ হয়েছে। অত্যন্ত বুদ্ধিমান, ক্ষুরোধার বুদ্ধির মানুষ যেমন, তেমনি আমি আমলা হিসেবে দেখেছি, প্রশাসক হিসেবে দেখেছি। তিনি অত্যন্ত দক্ষ প্রশাসক, কেবল নয় কর্তব্যে তার এতটাই নিষ্ঠা যে তার প্রাণের প্রিয় ছোট ভাই, তার অনুজ, তার মৃত্যুর পরেও আমাদের এই সবাই প্রিয় এই চ্যানেলের এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তারপরেও তিনি কিন্তু কাজ চালিয়ে গেছেন। এটা একটা অদ্ভুত একটা কাজের একটা তার মানে সবাই সমান নিশ্চয়ই, কিন্তু কেউ কেউ তার একটা ইন্ডিসপেন্সিবিলিটি থাকে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছেন। আজকে একটা কথা মনে রাখতে হবে যে এখানে আজকে তাকে দেয়া হলো, যেটা তাপসদাও একটু আগে বলছিলেন, তাকে দেয়া হলো, বা একটু আগে গৌতম বাবু যেটা বলছিলেন, দেয়া হলো কেন? তো দেয়া হলো তো তাকে একটা উদ্দেশ্য নিয়ে দেয়া হলো না। আমি একটাই খালি কথা বলছি, 3 মাস পরে এমনিতেই তার ফুরিয়ে যাবে কার্যকাল, কেন 6 মাস দিয়েছে, 3 মাস ভেঙে 6 মাসের জন্য। রাজ্য সরকার 3 মাসের জন্য চাননি, 6 মাসের জন্য চেয়েছে, কেন্দ্র 3 মাস দিয়েছে, পরে আবার 3 মাস দেবে। কিন্তু আমি একটাই খালি কথা বলতে চাইছি যে যদি তুমি একটু আগে মৌপিয়া যে প্রশ্নটি করলে যে আমাদের এখানে কি হবে, তিনি মুখ্য সচিবের দায়িত্বে না থাকলেও আফটার দ্য রিটায়ারমেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ ফ্রি যে তার রিটায়ারমেন্টের পরেও তাকে কোনো একটা স্পেশাল দায়িত্বে, যেমন এখানে আছেন গৌতম সান্যাল আছেন, অনেকেই আছেন, তো তাদেরকে নিয়ে আসা, যেমন এই কোভিডের দায়িত্ব দিতেই পারেন, কোভিডের দায়িত্ব, ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব তাকে অর্পণ করা যেতেই পারে, সেটা তো আছে। কিন্তু সবচেয়ে বড় কথা এটা কেন হবে, একটা কথা আমি খালি বলেই এখানে এইমাত্র শেষ করব। তথাগতদা বলেছেন আমাদের এখানে সেন্টার বলে কিছু, সেন্টার ফেডারেল কিছু নেই, ফেডারেশন বলে নেই, টেকনিক্যালি নেই। ইউনিয়ন অ্যান্ড দ্য সেন্টার, সেখানে 3টে লিস্ট রয়েছে, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। কেন আছে? নিশ্চয়ই আছে, সেখানে একটা ইউনিয়নের স্পিরিট আছে বলে, যদিও এটা কোয়াসি ফেডারেল, সম্পূর্ণ ফেডারেল নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি সৌমদার কাছে আসবো। সৌমদা, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে একটা প্রশ্ন তুলে দিয়েছেন যে বাঙালি মুখ্য সচিব বলেই কি এত রাগ? তিনি বলছেন যে এর আগে তো অবাঙালি মুখ্য সচিব ছিলেন, কারণ অফিসারদের ক্ষেত্রে কোনো ভেদাভেদ তারা করেন না। না, এটা বাঙালি বিহারি বা বাঙালি নন বেঙ্গলি বিষয়টা নয়, বিষয়টাকে আমরা সেভাবে দেখি না। আমি শুধু একটা কথাই বলি যে কেন্দ্রীয়, এখন তথাগতদা বোধহয় চলে গেছেন, যে কেন্দ্রীয় সরকারের এই যে ভাব, এই যে রাজ্য এবং কেন্দ্রের যে সংঘাতটা হচ্ছে, আমার একটা কথা মনে পড়ছে মৌপিয়া, যে নড়তে না জানলে ঘাড়ে কামান, এটা বাংলায় কথা আছে, নড়তে জানে না অথচ ঘাড়ে কামান। দেখো আজকে 13টা জেলার মধ্যে দিয়ে নাগরিকত্ব দেওয়ার প্রদান শুরু হয়ে গেছে, অথচ ভ্যাকসিন দিতে পারছে না। আজকে কি দরকার ছিল? এই আলোচনার বিষয়বস্তুর মধ্যে কিন্তু একটা কথা বারবার প্রমাণ পেল যে ইউনিল্যাটারাল ডিসিশন হয়েছে, কনসালটেশন রাজ্য সরকারে করা হয়নি, এটা অসাংবিধানিক। আর তথাগত বাবুরা যদি মানতেই না চান যে ফেডারেল স্ট্রাকচার আছে, সংবিধান আছে, ওরা বিশ্বাস করেন না। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে তাকে পারমিশন দেওয়া হলো, 3 মাসের এক্সটেনশন দেওয়া হলো, এটা কোনোভাবেই জাস্টিফাই করতে পারছেন না কিন্তু এতটা ইগো। ঠিক এখানেই আমার সুদীপ্ত বাবুর কাছে এই প্রশ্নটাই। সুদীপ্ত বাবু, যে মুখ্যমন্ত্রী বলছেন তিনি পারমিশন নিয়ে, উইথ ইউর কাইন্ড পারমিশন বলে তিনি পারমিশন নিয়ে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন, তার কয়েক ঘন্টা পর এই ঘটনা। কি সত্যি সত্যি এই প্রশ্ন তুলে দিচ্ছে না যে রাজনৈতিক প্রতিহিংসাকে? কারণ ঠিক তার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতাদের একের পর এক টুইট দেখেছি আমরা, যেখানে রিভিউ মিটিংয়ে রাজ্যের অনুপস্থিতির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। দেখুন, আমি বলছি এই যে এই সব কিছু দেখছি, এই প্রত্যেকটা রোগের উপসর্গ, আসল রোগ হলো এই দূরত্বটা। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী এমন দুজন মানুষ যারা একদম জিরো থেকে আজকে দেশের অন্যতম দুজন টলেস্ট লিডার, এবং এনারা এই দূরত্বটা যে কমাতে পারবেন না নিজেদের আলোচনা করে, এটা আমার বিশ্বাস নেই। মানে আমার বিশ্বাস যে এরা নিশ্চয়ই কমাতে পারবেন, এবং এই দূরত্বটা যদি একবার কমে যায় তাহলে দেখবেন যে বাকি যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই জিনিসগুলো নিয়ে থাকবে না। আজকে যদি নবীন পট্টনায়ক কমাতে পারেন, আজকে যদি অন্যান্য সবাই কমাতে পারে, তাহলে আমরা কমাতে পারবো না কেন? আজকে যদি বাকিরা কমাতে পারে তাহলে আমরা পারবো না কেন? কারণ পশ্চিমবঙ্গে জ্যোতিবাবু এই ন্যারেটিভটা সেট করে এসছেন যে কেন্দ্র আমাদের শত্রু, কিন্তু কেন্দ্র আমাদের কিন্তু না কংগ্রেস আমলের শত্রু ছিল, না আজকে কেন্দ্র। খুব সংক্ষেপে আমি তাপসবাবুর রেসপন্স নিয়ে নিই, আমার শেষ করতে হবে। তাপসবাবু প্লিজ। না, প্রশ্নটা হলো যে দূরত্ব কমা বাড়ার প্রশ্ন না, কারুর প্রতি আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে,
ফেডারেল স্ট্রাকচার থাকবে, সংবিধান থাকবে। প্রধানমন্ত্রী অন্য সব রাজ্যকে, বিভিন্ন রাজ্যকে তিনি বিভিন্ন রকম দেখেন। টাকা দেওয়ার ক্ষেত্রেও, ছাড় দেওয়ার ক্ষেত্রে, গুজরাটের ক্ষেত্রে একরকম, উড়িষ্যার ক্ষেত্রে একরকম, বাংলার ক্ষেত্রে একরকম, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে একরকম, বাংলার ক্ষেত্রে একরকম, আবার উড়িষ্যার ক্ষেত্রে একরকম। এতে তো আর দূরত্ব কমবে না। দূরত্ব কমুক না কমুক সেটা ব্যাপার না। আমরা যদি ব্রড মাইন্ড আমাদের থাকে, উদারতা থাকে, যে আমরা রাজনীতির মানুষ, রাজনীতি করব, আমরা 100 বার করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন দেশের অগ্রাধিকারটা কি? এখন বাংলা তথা ভারতবর্ষের অগ্রাধিকারটা হচ্ছে আমরা যে পরিস্থিতিতে পড়েছি, একটা কোভিড উদ্ভূত পরিস্থিতি আর একটা আয়াস বিধ্বস্ত পরিস্থিতি। সেই দুটো পরিস্থিতিতে 31 তারিখে রিটায়ার করবেন যিনি, তাকে 3 মাস এখানে না দিয়ে খুব বড় কাজ করছেন, খুব বড় কাজ করছেন। এর থেকেই তো বোঝা যায় যে একটা হিংসুটে দল। আমাদের সময় একদম শেষ। আমাদের নজর থাকবে যে এই সংঘাত তার জল কোন দিকে গড়ায় এবং শেষ অবধি মুখ্য সচিব তার গন্তব্য কোন দিকে হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।